আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026 এর ইতিহাস বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একে থেকে আছে বিকল্পগুলির মধ্যে থেকে নির্ভুল উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে, এটা হবে সোয়ান উপত্যকায়। এরপরে দুইতে আছে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে রাজস্থানে, এটা হবে বাগড়ে। এরপরে তিনে আলতামিরা গুহা অবস্থিত, এটা হবে স্পেনে। এরপরে চারে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, এটা হবে 1974 খ্রিস্টাব্দে। এরপর পাঁচে হরপ্পা নগরী আবিষ্কৃত হয়, এটা হবে 1921 খ্রিস্টাব্দে। এরপর ছয়ে মহেঞ্জোদারো নগরী আবিষ্কৃত হয়, এটা হবে 1922 খ্রিস্টাব্দে। এরপরে দুই দিকে আছে এক কথায় উত্তর দাও। একে আছে দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি? দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো হাবিলিস। এরপর দুই আছে বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম কি? বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এরপরে তিনে আছে হরপ্পা কোন যুগের সভ্যতা? হরপ্পা হচ্ছে তামা ও বন যুগের সভ্যতা ও প্রায় ঐতিহাসিক সভ্যতা। এরপরে চারিটা আছে হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম লেখো। হরপ্পা সভ্যতা একটি বন্দর নগরীর নাম হলো লোথাল। এরপরে তিনে দাগে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে একইটা আছে এপ কাদের বলা হয়? এর উত্তরটি হলো লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। এরপরে দুইটা আছে আলতামিরা কেন বিখ্যাত? আলতামিরা হচ্ছে ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা এবং এখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়, এই জন্য এটি বিখ্যাত। এরপর তিনটা হচ্ছে সিটাডেল কি? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতায় প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। এক উঁচু ঢিবি এলাকা, দুই হচ্ছে একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। এরপরে চারিটা হচ্ছে হরপ্পার শিলমোহর কেমন ছিল? এর উত্তরটি হলো, এর উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে, আমি পাঠ্য বই থেকে বলে দিচ্ছি। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক শিলমোহর পেয়েছেন। শিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর। তার সঙ্গে এক সাইডে লিপি খোদাই করা থাকতো। ভিজে মাটিতে ওই শিলমোহরটা ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। শিলগুলো বানাবার পরে সেগুলোতে এক রকমের সাদা জিনিস মাখানো হতো, তারপরে সেগুলো পোড়ানো হতো, ফলে খুবই শক্ত হয়ে যেত শিলগুলি। বেশিরভাগ শিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও শিলমোহরে আছে। শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি থেকে হরপ্পা অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। এরপরে চারে দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে পুরাতন, মাঝের ও নতুন পাথরের যুগের সময়সীমা লেখো। এর উত্তরটি হলো পুরাতন পাথরের যুগ। পুরাতন পাথরের যুগ হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত। আর এরপরে এটা হচ্ছে মাঝের পাথরের যুগ। মাঝের পাথরের যুগ হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর পর্যন্ত। আর নতুন পাথরের যুগ হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর পর্যন্ত। এরপরে দুইটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা কাকে বলে? এর উত্তরটি হলো
সংস্কৃতি সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নাচ গান, শিল্প সহ সব কাজকর্মকে। কিন্তু সংস্কৃতি বলতে সভ্যতাকে বোঝায় না, সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। এরপর আছে সভ্যতা। আদিম মানুষের জীবনযাত্রায় ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। তারা সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকলো। সভ্যতা হতে গেলে যেসব বিষয় আবশ্যক, যেমন গ্রামবসতি, শিল্প, স্থাপত্য, লিপির ব্যবহার, তা মানুষ শিখেছিল ও সভ্যতা গড়ে তুলেছিল। এরপরে তিনটা চেয়ে মেহেরগড় সভ্যতার সময়সীমা কী ছিল? এর উত্তরটি হলো ভারতীয় উপমহাদেশের মধ্যে এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড়ে তামা পাথরের যুগের সভ্যতার খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতার সময়সীমা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩৮০০ অব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতার এই সময়সীমাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়, মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ পর্যন্ত। এরপর আছে তৃতীয় পর্যায়, মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ে সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩৮০০ অব্দ পর্যন্ত। এরপরে চারিটা আছে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? এর উত্তরটি হলো এই যে এটাই বলবো, বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব ১৭৫০ খ্রিস্টাব্দে পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ, প্রথমে আছে বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর প্রাচীরে গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। এরপরে যেটা হচ্ছে অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব ২২০০ অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থার সমস্যার সৃষ্টি হয়। এরপর হচ্ছে অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এরপর হচ্ছে আর্থসামাজিক অবনতি। খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দের পর ব্যবসা বাণিজ্যের অবনতি এবং নগর শাসন ব্যবস্থার দুর্বলতা হরপ্পা সভ্যতার অবনতির অন্যতম কারণ ছিল। এরপর আছে অন্তিম নিধন তত্ত্ব। মহেঞ্জোদারো উৎখননের ফলে দেখা গেছে যে অনেক বাড়িতে ঘরে চৌকাঠে নরকঙ্কাল গাদাগাদি করে জড়ো হয়ে আছে। এমনকি হেঁসেলে এবং পথঘাটেও নরকঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে। এই সব থেকে প্রমাণিত হয় যে আকস্মিক কোনো বহিঃশত্রুর আক্রমণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে, আর এই আক্রমণকারী আর্যদের মনে করে হয়, কারণ আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ নগর ধ্বংসকারী। সম্ভবত হরপ্পার নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি। এরপরে পাঁচটা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একইটা আছে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? এর উত্তরটি হলো আদিম মানুষ পশুর মতো বনে জঙ্গলে বিচরণ করত। গুহাবাসী মানুষ এই সময় বন থেকে ফলমূল, লতাপাতা ও পশুর কাঁচা মাংস আহার করে ক্ষুধা নিবৃত্ত করত। আদিম মানুষের জীবন ছিল বিপদসংকুল ও কষ্টকর। ক্রমশ মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সভ্যতা দিকে এগিয়ে যায়। এরপর যেটা হচ্ছে বাসস্থান। আদিম মানুষ ঘর বাড়ি বানাতে জানতো না। তারা পাহাড়ের গুহায়, গাছের ডালে বা জলাশয়ের ধারে বসবাস করত। বনে জঙ্গলে হিংস্র পশুর আক্রমণের সম্ভাবনা থাকতো সবসময়। এরপর যেটা হচ্ছে খাদ্য।
আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এরা বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত, পশু পাখি ও বিভিন্ন ধরনের প্রাণীর শিকার করে তার কাঁচা মাংস খেত। এই পদ্ধতি হচ্ছে বিপদসংকুল জীবন। আদিম মানুষের জীবন ছিল খুবই বিপদসংকুল। হিংস্র পশুর সঙ্গে লড়াই মানুষকে বেঁচে থাকতে হতো। অনেক মানুষ পশুর সঙ্গে লড়াই করতে গিয়ে অকালে মারা যেত। এছাড়া মানুষ অখাদ্য কুখাদ্য গ্রহণের কারণেও নানা রকম রোগে আক্রান্ত হতো। এরপরে এটা হচ্ছে অসহায়তা। আদিম মানুষ প্রকৃতির কাছে ছিল অসহায়। ঝড় বৃষ্টি, ভূমিকম্প, তুষারপাত, বজ্রপাত, প্রবল শীতে মানুষ প্রচণ্ড কষ্ট পেত। এরপর এটা হচ্ছে অবশ্য মানুষ যখন দলবদ্ধভাবে থাকতে শুরু করে তখন তাদের অসহায়তা অনেকাংশে দূর হয়। এরপর যেটা হচ্ছে কর্মপ্রচেষ্টা। মানুষ আত্মরক্ষা তথা বেঁচে থাকার তাগিদে কর্মপ্রচেষ্টা আরম্ভ করে। মানুষ পশুকে পোষ মানাতে চেষ্টা করে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো কুকুর। কুকুরই প্রথম মানুষের গৃহপালিত পশু। ক্রমে মানুষ অন্যান্য পশু পালন করা শুরু করে, চাষ আবাদ আরম্ভ করে। এক্ষেত্রে মহিলারাই অগ্রণী ভূমিকা পালন করে, ঘরবাড়ি বানাতে শুরু করে। পোশাকের ক্ষেত্রে প্রথমে গাছের পাতা, তারপর গাছের ছাল, এরপর পশুর চামড়া পরিধান করে মানুষ তার লজ্জা নিবারণ করতে শেখে। কঠোর পরিশ্রমের কারণে মানুষের শরীরে কাঠামো ক্রমে উন্নতি লাভ করে। মানুষের জীবনযাত্রা কঠিন হলেও বুদ্ধির জোরে ধীরে ধীরে মানুষ প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে অস্তিত্ব রক্ষা করে সভ্যতার দিকে এগিয়ে যায়। এরপর যেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে পাথরের যুগ কেমন ছিল? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। বিভিন্ন পাথরের যুগের প্রধান হচ্ছে ঘটনাসমূহ। এটা অর্থাৎ হচ্ছে আমাদের পাথরের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। যথা হচ্ছে প্রথমে পুরনো পাথরের যুগ। পুরনো পাথরের যুগকে হচ্ছে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। আবার যেটা হচ্ছে আদিম হচ্ছে যেটা হচ্ছে পুরনো পাথরের যুগ, যার সময় হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 75,000 বছর পর্যন্ত। আর এই সময় মানুষ বড় আকারের পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে। এই যুগের প্রধান কাজগুলি ছিল যথা পশু শিকার, মাছ ধরা, বুনো ফলমূল সংগ্রহ করা প্রভৃতি। এরপর যেটা হচ্ছে মধ্য পুরনো পাথরের যুগ, আনুমানিক খ্রিস্টপূর্ব 75,000 থেকে খ্রিস্টপূর্ব 50,000 বছর পর্যন্ত। এই সময় মানুষ পাথরের হাতিয়ারের দুই দিকে ধারালো করতে শেখে। পোশাক হিসেবে পশুর চামড়া ব্যবহার শুরু হয়। পশুর হাড়কে ব্যবহার সামগ্রী হিসেবে গ্রহণ করা হয়। এরপর যেটা হচ্ছে পুরনো পাথরের যুগ। এর সময়কাল হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 50,000 থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত। আর এই সময় হচ্ছে পাথরের অস্ত্র তৈরিতে দক্ষতা বৃদ্ধি, হাড়ের তৈরি, ছুঁচ দিয়ে চামড়া সেলাই পদ্ধতির উদ্ভাবন, হারপুন আবিষ্কার, এইসব ছিল এই যুগের নানান হচ্ছে উদ্ভাবনা। এরপর যেটা হচ্ছে মাঝের পাথরের যুগ, যার সময়কাল হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর পর্যন্ত। আর নতুন অস্ত্র হিসেবে তীর ধনুকের ব্যবহার করা, জলপথে চলার জন্য গাছের গুঁড়ি ব্যবহার করে ভেলা বা নৌকা তৈরি করা প্রভৃতি ছিল এই যুগের বৈশিষ্ট্য। এরপর আছে নতুন পাথরের যুগ, আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর পর্যন্ত। আর এই সময় বৈশিষ্ট্য হলো হাতল লাগানো মসৃণ ও ধারালো হাতিয়ারের ব্যবহার, কৃষি কৌশলের উদ্ভাবন, চাকার আবিষ্কার, যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন, এইসবই ছিল এই যুগের বৈশিষ্ট্য। এরপরে এটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? এর উত্তরটি হলো, পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রাক-ঐতিহাসিক নদীমাতৃক ও নগরকেন্দ্রিক সভ্যতা। এখানকার উল্লেখযোগ্য নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রূপার, লোথাল, কালিবঙ্গান প্রভৃতি। এই শহরগুলির নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ। নগর পরিকল্পনা: এক হচ্ছে জনবসতি এলাকা,
হরপ্পা সভ্যতার নগরগুলির জনবসতি এলাকা দুটি ভাগ ছিল, এক উঁচু এলাকা বা সিটাডেল ও দুই নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না, সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। এরপর যেটা আছে দুই বাড়িঘর। পোড়াইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ারঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। এরপর তিনি এটা হচ্ছে পয়প্রণালী। পয়প্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তার ঢাকা দেওয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমায় এসে পড়তো এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। এরপর যেটা হচ্ছে রাস্তাঘাট। হরপ্পার শহরগুলির রাস্তাঘাট ছিল প্রশস্ত। রাস্তাগুলি উত্তর থেকে দক্ষিণে ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। এরপর পাঁচটি হচ্ছে শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি এই শস্যাগারের আয়তন ছিল প্রায় ৯,০০০ বর্গফুট। এখানে শস্য মজুত রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এগুলিতে ঘুলঘুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা থাকতো। প্রজাদের দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করা চাড়াল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমানে ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এরপর যেটা হচ্ছে ছয়ে স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে ১৮০ ফুট দৈর্ঘ্য এবং ১০৮ ফুট প্রশস্ত বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির স্থল বলে মনে করেন। স্নানাগার প্রাচীন ভারতে মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিশেষে বলা যায়, সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতায় ভারতীয়রা বাস করত, এটা গভীর চিন্তার উদ্রেক করে। এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরে মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। এরপরে চারে দেখে যেটা আছে হরপ্পা সভ্যতার শিল্প, বাণিজ্য ও ধর্ম বিষয়ে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো আমরা পাটে পাটে বলে দেব। প্রথমে এটা আছে শিল্প। হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের কারিগরি শিল্পের নমুনা পাওয়া গেছে, যেমন এক হচ্ছে পাথর ও ধাতু শিল্প। হরপ্পা সভ্যতায় পাথর ও ধাতুর মধ্যে তামা, কাঁসা, ব্রোঞ্জ, সোনা, রূপো প্রভৃতি ধাতু দিয়ে নানা ধরনের গয়না ও জিনিসপত্র তৈরি করা হতো। এরপর যেটা হচ্ছে মাটির পাত্র তৈরি। হরপ্পা সভ্যতায় আগুনে পোড়া মাটির পাত্র যেমন থালা, বাটি, রান্নার সামগ্রী, কলসি ও জ্বালা জাতীয় পাত্র তৈরি হতো। এরপর যেটা হচ্ছে কাপড় তৈরি। হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হতো ও তার মধ্যে সুতোর কাজ করা হতো। এরপর যেটা হচ্ছে চারে পাথর, ধাতু ও পোড়ামাটির ভাস্কর্য। হরপ্পা সভ্যতার বিভিন্ন নগরে পাথর, ধাতু বিশেষত ব্রোঞ্জ ও পোড়ামাটির মূর্তি তৈরি হতো। এরপর যেটা আছে তোমাদের ভাস্কর্য শিল্প। হরপ্পা সভ্যতায় পাথর, পোড়ামাটি ও ধাতুর ভাস্কর্যের নমুনা পাওয়া গেছে। ধাতুর ভাস্কর্য মহেঞ্জোদারোতে একটি ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে। হরপ্পার ব্রোঞ্জে তৈরি কয়েকটি পশু মূর্তিও পাওয়া গেছে। এরপর যেটা হচ্ছে পোড়ামাটির ভাস্কর্য। হরপ্পা সভ্যতায় পোড়ামাটি তৈরি অনেক নারী মূর্তি, পশু পাখির মূর্তি, বানরের মূর্তি পাওয়া গেছে। এরপর যেটা হচ্ছে তোমাদের বাণিজ্য। বাণিজ্যটা হচ্ছে আমরা এখান থেকে বলে দেব। হরপ্পা সভ্যতার সঙ্গে সমকালীন মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল, একথা একটি সিলমোহরের লিপি থেকে জানা যায়। হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথের মাধ্যমে মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। মেসোপটেমিয়ায় হরপ্পা 23টি সিলমোহর পাওয়া গেছে, যা থেকে বোঝা যায়
দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। হরপ্পা অনেক ব্যবসায়ী মেসোপটেমিয়াতে পাকাপাকিভাবে বসতি গড়ে তুলেছিল। এরপর যেটা হচ্ছে হরপ্পা সভ্যতায় স্থলপথে পশুর পিঠে ও পশুতে টানাগাড়ির সাহায্যে রোজকার যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত। যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে পশুর ব্যবহার। হরপ্পা সভ্যতায় পরিবহনের কাজে বলদ, গাধা, উট ব্যবহার করা হতো। সম্ভবত উট ও গাধা ভারতীয় উপমহাদেশে বাইরে থেকে আনা হতো। এরপর হচ্ছে যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে গাড়ির ব্যবহার। হরপ্পা সভ্যতায় বলদে টানা গাড়ির ব্যবহার করা হতো। গাড়িগুলি বেশিরভাগ দু চাকা, তবে অনেকগুলি চাকা লাগানো ছোট গাড়িও ছিল। এরপর এটা হচ্ছে ধর্ম। হরপ্পা সভ্যতায় অধিবাসীরা মূর্তি, গাছপালা ও জীবজন্তুর পুজো করত। মূর্তি পূজা, মাতৃমূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় অনেক পোড়ামাটি নারী মূর্তি দেখে মনে হয় তারা মাতৃদেবীর পূজা করত। এরপর যেটা হচ্ছে যোগী মূর্তির পূজা। মহেঞ্জোদারোর একটি শিলমোহরে যোগাসনে বসা এক যোগী মূর্তি খোদাই করা আছে। তার চারপাশে বাঘ, হাতি, গন্ডার প্রভৃতি মূর্তি আছে। অনেক পণ্ডিত ব্যক্তি একে পশুপতি শিবের আদিরূপ বলে মনে করেন, আবার অনেকে তা মানতে চান না। এরপর যেটা হচ্ছে পশু মূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় ষাঁড় ও এক সিংওয়ালা কাল্পনিক এক পশুর মূর্তি পাওয়া গেছে বলে মনে করা হয় যে হরপ্পায় পশু মূর্তি পূজা করা হতো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।